রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বুকে লুকিয়ে থাকা একটি ঐতিহাসিক নিদর্শন হচ্ছে দৌলহাটি রাজবাড়ি। শত বছরের পুরনো এই প্রাসাদটি শুধু ইট পাথরের নির্মাণ নয়, এখানে ঘুমিয়ে আছে হারিয়ে যাওয়া এক রাজকীয় ইতিহাস। জানেন কি এই বাড়ির গোপন সুড়ঙ্গ আর রহস্যময় কাহিনী আজও মানুষকে কাঁপায়? চলুন সময়কে ছুঁয়ে দেখা যাক। হাসাইগাড়ি বিলের রাস্তাটা অনেক সুন্দর, ভিডিও দেখে বুঝতে পারছেন, এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে হাসাইগাড়ি বিল সম্বন্ধে বলেছিলাম। তো রাস্তাটা ঘোরার পর এখান থেকে যাইতে ইচ্ছে করছিল না, তারপরও আরও দুইটা স্পট বাকি আছে। এবার আপনাদেরকে তৃতীয় পর্বে দেখাবো হচ্ছে দৌলহাটি রাজবাড়ি, যেটা হাসাইগাড়ি বিল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলেন এখন আপনাদেরকে তৃতীয় পর্বে দেখাবো হচ্ছে দৌলহাটি রাজবাড়ি। দৌলহাটি রাজবাড়ির ইতিহাস কি, এটা নিয়ে এখন আপনাদেরকে বলবো। নওগাঁ জেলার প্রাণকেন্দ্র থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন হচ্ছে দৌলহাটি রাজবাড়ি। বাংলার জমিদার আমলের গৌরবময় ইতিহাসের সাক্ষী বহন করে এই রাজবাড়িটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের চিহ্ন হয়ে। দৌলহাটি রাজবাড়ি নির্মাণ শুরু হয়েছিল 1800 সালের দিকে। তখনকার বিখ্যাত জমিদার শ্রী শীতল প্রসাদ রায় এবং পরবর্তীতে তার পুত্র রামেশ্বর প্রসাদ রায় এ বাড়ির বিস্তার ঘটান। বলা হয় রাজবাড়িটির নির্মাণে তৎকালীন ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রভাব ছিল। দৃষ্টিনন্দন কারুকাজ, লোহার গেট, মার্বেল পাথরের মেঝে এবং বিশাল বিশাল বারান্দা, সব মিলিয়ে এটি ছিল রাজকীয় স্থাপনা। এই বাড়িতে ছিল প্রায় 200-র বেশি কক্ষ। ভিতরে ছিল সভাকক্ষ, নাট্যশালা, অতিথি ভবন, মন্দির, গোলাঘর, হাতির আস্তাবল, এমনকি গুপ্ত সুড়ঙ্গ। রাজাদের আমলে এখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজা অর্চনা, নাটক ও দরবার হতো। রাজবাড়ির আশেপাশে ছিল বিশাল দিঘি, বাগান ও ফলের বাগান। এসব মিলিয়ে এটি ছিল একটি আত্মনিবেদিত ঐতিহ্যের রাজপ্রাসাদ। জমিদার শ্রী রামেশ্বর রায় স্থানীয় উন্নয়নের জন্য খ্যাত ছিলেন। স্কুল, রাস্তাঘাট, এমনকি প্রতিষ্ঠানও গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু কালের পরিক্রমায় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলে এই বাড়িটি ধীরে ধীরে অযত্নে অবহেলায় পড়ে যায়। এখন অনেক স্থাপনা ধ্বংসপ্রাপ্ত, তবে যেটুকু রয়েছে তা আজও মুগ্ধ করে রেখেছে দর্শনার্থীদের জন্যে। বর্তমানে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত নয় পুরোপুরি, তবে স্থানীয়রা গাইড হিসেবে কাজ করে থাকেন। ইতিহাস, পুরনো জিনিসপাতি এবং রাজকীয় স্থাপত্য যারা ভালোবাসেন তাদের জন্য এটি একটি চমৎকার দর্শনীয় স্থান। দৌলহাটি রাজবাড়ি শুধু ইট পাথরের একটি প্রাসাদ নয়, এটি আমাদের হারিয়ে যাওয়া রাজত্ব ও ঐতিহ্যের একটি স্মরণীয় জায়গা। তো বুঝতেই পেরেছেন দৌলহাটি রাজবাড়ির ইতিহাস এটা কিরকম ছিল কিংবা কি ছিল। আশা করছি আপনাদেরকে তুলে ধরতে পেরেছি। ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা দৌলহাটি রাজবাড়ি এসে কত এনজয় করেছিলাম। আপনার প্রাসাদগুলো অনেক আগের, তো যার কারণে একটু রিস্ক থাকে। আপনারা উপরে উঠলে একটু দেখে শুনে পা দিয়েন, যাতে ভেঙে পড়ে যাওয়ার না সম্ভাবনা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন যেখানে একটু রিস্ক, সেগুলো জায়গাতে আমরা বেশি ছুটাছুটি করছিলাম। আর আপনাদেরকেও একটা সাজেশন দেবো, আপনারা এখানে আসবেন, ঘুরবেন, তবে একটু দেখে শুনে ওঠার চেষ্টা করবেন যাতে রিস্ক কম হয়। যেহেতু আগের পুরনো, তো আপনার দেখা যাচ্ছে অনেক জায়গায় পা দিলে ধসে পড়ে যাচ্ছে, এরকম সম্ভাবনা থাকতে পারে। তো আমরা যেহেতু অনেকজন ছিলাম, দেখে শুনে আমরা মজা করেছি, এনজয় করেছি। তো আপনারাও চাইলে এভাবে মজা করতে পারেন, তবে রিস্ক না নেওয়াই ভালো। আপনারা দেখে শুনে ঘুরবেন, আশা করছি দৌলহাটি রাজবাড়ি ভালো লাগবে। আর যারা ইতিহাস পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা গুগলে সার্চ দিয়েও ঘাঁটতে পারেন, প্লাস এই জায়গাটা দেখে পুরোনো টাইমে রাজাদের আমলে কি ছিল এগুলো আপনারা উপলব্ধি করতে পারেন। যদিও এখন আস্তে আস্তে সব কিছু বিলুপ্তর পথে, তারপরও কিছু কিছু যেগুলো জিনিস আছে এগুলা দেখলেও আপনাদের ভালো লাগবে যারা ইতিহাস পছন্দ করেন।
তারপর ধোলহাটি রাজবাড়ি ঘোরা শেষে আমরা নওগাঁ সদরের দিকে রওনা দিই, কারণ নওগাঁ সদরে আমাদের একটা আত্মীয়র বাসা আছে যেখানে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা ওখানে দুপুরের খাবার খাবো। দুপুরের খাওয়ার পরে আমরা হচ্ছে পাহাড়পুর ঘুরতে যাব, আর পাহাড়পুরের ভিডিওটা আসবে চতুর্থ পর্বে। তো চলেন এখন আমরা যাই, আমরা আমাদের খাবারটা সেরে নিই। এবং ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমাদের খাবারটা কেমন ছিল। হ্যাঁ, আমাদের খাবারটা অনেক ভালো ছিল, মানে এক কথায় আমরা যে কজন এসেছি তারা ঘোরাফেরার পর যে ফ্রিতে মানে দেখা যাচ্ছে হোটেল ব্যতীত আমাদের আত্মীয় স্বজনের বাসাতে যে খাওয়ার সৌভাগ্যটা হবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি, যার কারণে আমরা এদিক থেকে খুবই হ্যাপি। মানে নিজের বাসার মতো করে খেয়েছি এবং খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আবার আমরা বেরিয়ে গেলাম, কারণ বিকাল হয়ে গেছিল আর কিছু সময় আছে। আর এখান থেকে জয়পুরহাট যেতে নিম্নও 30 থেকে 35 কিলোমিটারের মতো লাগবে, যার কারণে আমরা তাড়াতাড়ি রওনা দিই। এবং রওনা দেওয়ার আগে আপনাদেরকে জানাই, নওগাঁ সদর থেকে একটু সামনেই মানে সম্ভবত মুক্তিবাজারের দিকে এখানের আশেপাশেই হবে। আপনারা যদি নওগাঁতে ফেমাস চা পছন্দ করেন কিংবা ফেমাস চায়ের ঠিকানা চান, তো নওগাঁতে যে কোনো একজনকে বললে তারা হচ্ছে ভাবির চায়ের দোকান দেখিয়ে দিবে। এক কথায় নওগাঁ সদর থেকে মুক্তিবাজারের সামনে এর আশেপাশেই হবে। তো আপনারা এখানে কাউরে জিজ্ঞেস করলে আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দেবে। তো আমরা ভাবির চাটা ট্রাই করছিলাম, এই যে ভিডিও দেখে বুঝতে পারছেন এটাই হচ্ছে মানে ভাবির চা দোকান, মানে ভাবির চা নামেই পরিচিত। তো এই চাটা মানে অনেক সুন্দর লেগেছিল আমাদের কাছে, এবং যারা এখানে খাইছেন তারাও জানেন যে টেস্টটা কেমন। আমাদেরকে পার্সোনালি খুব ভালো লেগেছে। আপনারা যদি নওগাঁ সদরে আসেন তো অবশ্যই এটি ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এক কথায় মালাই চা তো, আর প্রচুর পরিমাণ দুধের সর দেয়। আর নওগাঁর দুধ এমনিতেও ফেমাস এবং এমনিতেও ভালো লাগে, যারা খান তারা অবশ্যই জানেন। তো অবশ্যই আপনারা যারা চা প্রিয় হয়ে থাকবেন তারা অবশ্যই ভাবির চায়ের দোকানে এসে মালাই চাটা খাইতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা এখন জয়পুরহাটের দিকে রওনা দেব, এক কথায় পাহাড়পুরের দিকে। তো চতুর্থ পর্বে নওগাঁ জেলাকে নিয়ে যেই পর্বগুলা করেছি, লাস্ট পর্বের চতুর্থ পর্বে আপনাদেরকে পাহাড়পুর নিয়ে বলবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।